আজকে আমরা ইংলিশ গ্রামার শিখব। তো তোমরা ইংরাজিতে সেন্টেন্স, সাবজেক্ট, প্রেডিকেট এগুলো সম্বন্ধে নিশ্চয়ই জানো। সেন্টেন্স জানলে সাবজেক্ট প্রেডিকেট জানার পরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, মানে আমরা প্রায় প্রত্যেক সময় যেটা ইংলিশে ইউজ করি বা যে কোনো ভাষাতে ইউজ করি, সেটা হচ্ছে যে পার্টস অফ স্পিচ বা পদ প্রকরণ, মানে কোন শব্দটা কীরকম। প্রায় পুরো একটা বাক্যে বিভিন্ন শব্দ থাকে, সেই শব্দগুলোকে বলে পদ। সেই পদগুলো কোনটা কী, তার কীরকম প্রকারভেদ হয়, সেইগুলো নিয়েই পদ প্রকরণ কিংবা পার্টস অফ স্পিচ তৈরি হয়েছে। দেখো, ওয়ার্ডস আর ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট কাইন্ডস অফ ক্লাসেস। দিস আর কল্ড পার্টস অফ স্পিচ অ্যাকর্ডিং টু দেয়ার ইউজ, দ্যাট ইজ অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ক দে ডু ইন এ সেন্টেন্স। তা ভাগগুলো কেমন করে হয়েছে না, বাক্যতে ওই পদটা বা ওই শব্দটা কেমনভাবে কাজ করে, কি অর্থ বোঝায়, কার ওপর নির্ভর করে, কার মানেকে আরও স্পষ্ট করে তোলে, সেইগুলো বোঝাতে। দ্য পার্টস অফ স্পিচ আর 8 ইন নাম্বার। দেখো, এখানে আমি পার্টস অফ স্পিচকে 8 ভাগেই ভাগ করেছি, কিন্তু কোনো কোনো জায়গায় তোমরা পার্টস অফ স্পিচকে 10টা ভাগে বা 9টা ভাগেও ভাগ করতে দেখতে পারো। তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রচলিত যে পার্টস অফ স্পিচ ইংলিশে 8 রকমেরই হয়। সেগুলো কি কি না, সেগুলো হচ্ছে 8 রকম ভাগ। যদি দেখি তাহলে 1 নম্বর হচ্ছে নাউন, যেটাকে বলে বাংলায় বিশেষ্য। 2 নম্বর হচ্ছে প্রোনাউন বা সর্বনাম। 3 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ কিংবা নাম বিশেষণ। 4 নম্বর হচ্ছে ভার্ব, যেটা ক্রিয়া বা কর্ম বা কাজ। 6 নম্বর হচ্ছে 5 নম্বর হচ্ছে অ্যাডভার্ব, যেটা মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। 6 নম্বর প্রিপোজিশন, যেটার মানে হচ্ছে পদান্বয়ী অব্যয়। 7 নম্বরে আছে কনজাংশন, যেটার মানে সংযোজক অব্যয়। এবং 8 নম্বরে ইন্টারজেকশন, এটার মানে আবেগসূচক অব্যয়। দেখো, তোমাদের হয়তো এখন এই বাংলা নামগুলো একটু জটিল লাগছে, কিন্তু তোমরা ক্লাস 9-10-এ বাংলায় যখন পদ প্রকরণ পড়বে, তখন যদি তোমরা এই নামগুলোর সাথে, বাংলা নামগুলোর সাথে পরিচিত থাকো, তাহলে তোমাদের পরে পড়তে সুবিধা হবে। তো আরও যে দুটো ভাগ আমি বলছিলাম, 10টা ভাগ, এখানে দেখো 10টা ভাগের মধ্যে 9 নম্বর ভাগটা হচ্ছে, ইংরেজিতে তোমরা শুনে থাকবে আর্টিকেল। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে মাঝে মাঝেই শূন্যস্থান পূরণ দেওয়া হয়। শূন্যস্থান পূরণ মানে ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস বা ফিল আপ ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এইসব। তো প্রেপোজিশন তো ভাগে দেখতেই পাচ্ছ। আর্টিকেল বা ডিটারমাইনার যেটা, সেটা হচ্ছে এ, অ্যান, দি, সাম, এনি, এরকম কিছু কিছু শব্দ নিয়ে গঠিত হয়েছে। তো এইগুলোকে আগেরকার দিনে একটা পার্টস অফ স্পিচের ভাগ হিসাবেই গণ্য করা হতো। আজকাল এটাকে অ্যাডজেক্টিভের মধ্যে ধরে ফেলা হয়। তো আমরা যখন আর্টিকেল বা ডিটারমাইনার পড়ব কিংবা অ্যাডজেক্টিভ যখন বিস্তারিতভাবে পড়ব, তখন এই ভাগটার সম্বন্ধে জানতে পারবো, বা অ্যাডজেক্টিভের মধ্যে কিভাবে আর কি এই আর্টিকেলগুলো পড়ে, এই নিয়ে আলোচনা করব। আর দেখো, এখানে আমি 4 নম্বরে ভার্ব রেখেছি। ভার্বকে আবার দুরকম ভাগে ভাগ করে অনেকে ওটাকে 10টা বা 9টা পার্টস অফ স্পিচের ভাগে পরিণত করে। তো আস্তে আস্তে একটা একটা করে পড়া শুরু করি। প্রথমে হচ্ছে কি, নাউন বা বিশেষ্য। এ নাউন ইজ এ ওয়ার্ড ইউজড অ্যাজ দ্য নেম অফ এ পার্সন, প্লেস অর থিং। অর্থাৎ কি, নাউনের মাধ্যমে কোনো মানুষের নাম, কোনো জায়গার নাম বা কোনো জিনিসের নাম বোঝায়। যেগুলোর মাধ্যমে কিছু নাম বোঝায় বা যেগুলোর অস্তিত্ব আছে, সেইগুলোই নাউন। মানে আছে, ধরো তোমার কিছু আছে, তাহলে তোমার ওই যে জিনিসটা আছে, কিছু নয় কিন্তু আমার গাড়ি আছে, তাহলে এখানে গাড়িটা কি একটা নাউন বা বিশেষ্য পদ। তো বুঝতে পারলে যে কোনো কিছুর নাম, কোনো জিনিসের নাম, কোনো মানুষের নাম, কোনো জায়গার নাম, যত রকমের নাম হয় সেইগুলোকেই বলে নাউন। তাহলে এবার দেখো, আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি। এই এক্সাম্পলগুলো তোমরা একটু ভিডিওটা পজ করে নাও, তারপরে এক্সাম্পলগুলো থেকে কোনটা নাউন সেটাকে বাছতে হবে। আমি প্রথম উদাহরণটা থেকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে তোমরা করবে, তারপরে ভিডিওটাকে পজ করে নিজেরা চেষ্টা করবে, তারপরে আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে।
দেখো প্রথমটায় বলছে অশোকা ওয়াজ এ গ্রেট কিং। অশোক একজন মহান রাজা ছিলেন। তাহলে এখানে একজন ব্যক্তির নাম রয়েছে, কি তার নাম হচ্ছে অশোকা বা অশোক। তাহলে এইখানে অশোকা বা অশোকা যাই বলো সেইটা হচ্ছে নাউন। তো এবার তোমরা ভিডিওটা পজ করো এবং বাকি যে উদাহরণগুলো রয়েছে সেগুলো থেকে বলার চেষ্টা করো যে কোনটা নাউন, তারপর তোমরা আমার উত্তরের সাথে মিলিয়ে নিও। আশা করি তোমাদের ওগুলো করা হয়ে গেছে। তো এবার একটা একটা করে দেখে নিই। তারপরেরটা হচ্ছে দ্য রোজ স্মেলস সুইট। এখানে কি একটা ফুলের নাম রয়েছে, সেটা কি রোজ, গোলাপের খুব সুন্দর গন্ধ। তাহলে রোজ এটা ফুলের নাম, এটা হবে নাউন। তারপরের উদাহরণটা দ্য সান শাইন্স ব্রাইট। সূর্য উজ্জ্বলভাবে আলো দিচ্ছে বা আলোকিত করছে। সান এটা কি একটা নক্ষত্রের নাম, তাই সান হচ্ছে একটা নাউন। তারপরে আই সিট অন দ্য চেয়ার। আমি চেয়ারটার ওপর বসলাম, বসলাম। তো চেয়ার বা কেদারা এতে একটা আসবাবের নাম, তাহলে চেয়ারটা হচ্ছে নাউন। দিস ইজ মাই পেন। পেন দেখো পেন বা কলম, এটাই আমার কলম। এখানে পেন কি একটা জিনিসের নাম যেটা দিয়ে আমরা লিখি, তাহলে আমাদের লেখার একটা সামগ্রী পেন, তার নাম, তাই জন্য পেনটা নাউন। ইন্ডিয়া ইজ এ ভাস্ট কান্ট্রি। ভাস্ট মানে হচ্ছে বিশাল, বৃহৎ, এরকম খুব বড় আর কি। তাহলে ভারত একটা খুব বড় দেশ। এখানে তাহলে একটা দেশের নাম দেখো ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়াটা নাউন। তারপরের উদাহরণটা মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক। মাউন্ট এভারেস্ট দেখো এরকম যখন মাউন্ট বলা হয়, এমনিতে মাউন্ট মানে ওঠা, কিন্তু মাউন্ট এভারেস্ট বলতে একটা পর্বত শৃঙ্গ মানে পর্বতের চূড়া সেটা বোঝাচ্ছে। পর্বত শ্রেণীর মধ্যে যে উঁচু অংশগুলো থাকে তীক্ষ্ণ, সেইগুলোকে বলে চূড়া। তাহলে এই পর্বত শ্রেণী একটা আছে, এভারেস্ট একটা পর্বত শ্রেণী আছে আমাদের হিমালয়, সেই হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, এটা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বটে। তাই বলছে কি মাউন্ট এভারেস্ট হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে মাউন্ট এভারেস্ট কি একটা পর্বত চূড়ার নাম, তাহলে মাউন্ট এভারেস্ট, কিংবা শুধু এভারেস্টও বলতে পারো, সেই পার্টটা হবে নাউন। তারপরের এক্সাম্পলটা রমেশ ইজ মাই ব্রাদার। রমেশ একটা লোকের নাম, সে আমার ভাই বা দাদা, তাই একটা লোকের নামের জন্য রমেশ মানে রমেশ আর কি, সেটা হচ্ছে নাউন। আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আমি সবসময় সত্যি কথা বলি। এবার এখানে তো কোনো জিনিসের নাম পাচ্ছি না, দেখি তাহলে কি ভুল আছে এক্সাম্পলটা। পরের উদাহরণটা দেখি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানেও কোনো জিনিসের নাম পাচ্ছি না, তাহলে কি হলো? এবার দেখো একটা কথা বলি, নাউন নিয়ে পড়তে গেলে আর একটা জিনিস জানতে হবে যে আমরা যে জিনিসগুলোকে স্পর্শ করতে পারি, শুনতে পাই, স্বাদ গ্রহণ করতে পারি বা গন্ধ শুঁকতে পারি, সেগুলোকে বলে অবজেক্ট। তাহলে এই প্রত্যেকটা অবজেক্ট বা বস্তু বা জিনিস এগুলো সবই তো নাউনের অন্তর্গত। আবার যেটা সম্বন্ধে আমরা ভাবতে পারি, যেটাকে আমরা বুঝতে পারি, সেরকম কোনো জিনিসকেও বলে নাউন, মানে নাউনের মধ্যে ধরা হয়। তো
ট্রুথ, দেখো ট্রুথ বা সত্যি বা সত্য বচন এটাকে তো আমরা স্পর্শ করতে পারি না, কিন্তু এটাকে আমরা ভাবতে তো পারি। সত্যি বলতে কী জিনিস আমরা বুঝি। কেউ যদি মিথ্যে কথা বলে তাহলে আমরা চট করে ধরে ফেলবো যে সে মিথ্যে বলছে, যদি আমাদের জানা থাকে ঘটনাটা কি। তাহলে এরকম জিনিসও নাউন। ট্রুথ হচ্ছে এখানে নাউন। আর পরের এক্সাম্পলটায় হনেস্টি, উচ্চারণটা হনেস্টি নয়, কি উচ্চারণ? অনেস্টি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো অনেস্টি মানে কি? সততা। সততা একটা খুব ভালো গুণ। আর আগেরটার মানে ছিল যে আমি সবসময় সত্যি কথা বলি। সততা সবচেয়ে ভালো গুণ বা সবচেয়ে ভালো পলিসি। তো এখানে সততার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সততাটা কি জিনিস, আমরা ধারণা করতে পারি। সেরকম সেই অর্থে এটাও একটা নাউন। নেক্সট কি? প্রোনাউন বা সর্বনাম পদ। A pronoun is a word which is used instead of or in place of a noun. Instead of or in place of a noun মানে নাউনের পরিবর্তে ব্যবহৃত হতে পারে, আবার নাউনের মানে বোঝাতেও ব্যবহৃত হতে পারে। তো ব্যাপারটা হয়তো বুঝতে পারলে না, এক্সাম্পলের মাধ্যমে দেখি। প্রথম এক্সাম্পলটা আমি আবার বলে দিচ্ছি। রিতা ডিড নট কাম অ্যাজ সি ওয়াজ আনওয়েল। রিতা কেন আসেনি? কারণ সে অসুস্থ বোধ করছিল, তার ভাল লাগছিল না, তাই সে আসেনি। তো এখানে কি রিতা, এটা একটা নাউন। এবার দেখো আমরা রিতার পরিবর্তে একটা শব্দ ব্যবহার করেছি সি। রিতা কেন আসেনি? এবার তখন আর বলছে না অ্যাজ রিতা ওয়াজ আনওয়েল, এবার বলছি অ্যাজ সি ওয়াজ আনওয়েল। তো রিতার বদলে সি ইউজ হয়েছে, তাই জন্য এটা একটা প্রোনাউন। আবার তোমরা ভিডিওটা পজ করে নাও, তারপরে বাকি উদাহরণগুলো আমরা দেখে নেব, উত্তরগুলো মিলিয়ে নিই। The books are where you left them. তো এখানে নাউন কোনটা? দ্য বুকস। নাউনের পরিবর্তে কোনটা ব্যবহৃত হয়েছে? ইউ লেফট দেম। বইগুলো সেখানেই আছে, তুমি সেগুলোকে যেখানে রেখেছিলে সেগুলোকে দেম, তাহলে দেমটা একটা প্রোনাউন। উমেশ ফেল্ড বিকজ হি ওয়াজ কেয়ারলেস। উমেশ অনুত্তীর্ণ হয়েছিল কারণ কি? সে কিছু পরোয়া করতো না, তাই জন্য। তাহলে উমেশের বদলে হি শব্দটা ইউজ হয়েছে, এই কারণে হি হচ্ছে প্রোনাউন। দ্য ড্রেস ইজ অন দ্য টেবিল ওয়্যার আই পুট ইট। আমি জামাটা টেবিলের ওপর সেখানে আছে যেখানে আমি রেখেছিলাম। এইখানে যেখানে আমি সেটাকে রেখেছিলাম, ইট। দ্য ড্রেসের বদলে ইট ইউজ হচ্ছে, তাহলে ইট হচ্ছে প্রোনাউন। দিস ইজ দ্য কাউ হুইচ গিভস আস মিল্ক। এটা সেই গরু যেটা আমাদেরকে দুধ দেয়। তাহলে যেটা আমাদেরকে দুধ দেয়, গরুর পরিবর্তে গরু একটা নাউন, গরুর পরিবর্তে যেটা বা হুইচ ইউজ হয়েছে, তাহলে হুইচ হচ্ছে প্রোনাউন। এরপর আমরা কি করব? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে নাম বিশেষণ। আচ্ছা, প্রোনাউনগুলোকে আমি বোল্ড করে দিইনি, একবার বলে দিচ্ছি। দেখো এখানে সি হচ্ছে প্রোনাউন, তারপরেরটায় দেম হচ্ছে প্রোনাউন, তারপরেরটায় হি প্রোনাউন, তারপরে ইট। এটা খুব ভালো করে লক্ষ্য করবে, এখানে ইটটা প্রোনাউন, তারপরে উইচ, আর তারপরেরটা তো জাস্ট লেখা আছে। বাট অ্যাডজেক্টিভ বা কি বললাম, নাম বিশেষণ। নাম বিশেষণ আর ক্রিয়া বিশেষণ, নাম দুটো বাংলায় গুলিয়ে ফেলবে না। অ্যাডজেক্টিভ মানে নাম বিশেষণ, আর অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। An adjective is a word used to add something to the meaning of a noun or a pronoun. তাহলে নাউন বা প্রোনাউনের মানেটাকে আরও গাঢ় করতে
মানেটাকে আরও স্পষ্টভাবে বোঝাতে যে শব্দগুলো ব্যবহার হয় সেগুলো অ্যাডজেক্টিভ। আবার উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা কি বুঝতে পারবে। প্রথমটা বলছি যুবরাজ ইজ এ ব্রেভ বয়। যুবরাজ একজন সাহসী বালক। তো এখানে বয় এটা নাউন, আবার যুবরাজ এটাও নাউন। তো এই যুবরাজ বা বয় এদের নাউন, এই নাউনগুলোর মানে কিভাবে একটা শব্দ ভালো করে বোঝাচ্ছে যে সে সাহসী। কীরকম ছেলে যুবরাজ? সে সাহসী ছেলে। তাহলে নাউনের অর্থকে আরও বেশি করে বোঝাচ্ছে, নাউনের সাথে আরও কিছু যোগ করছে, সেই জিনিসটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ব্রেভ হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তোমরা ভিডিওটা পজ করে নাও, তারপরে আমার সাথে উত্তরগুলো মিলিয়ে নেবে। মাই আঙ্কেল গেভ মি অ্যান এক্সপেন্সিভ গিফট। আমার কাকা আমাকে একটা খুব দামি, এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি, উপহার দিয়েছিলেন। তো এখানেও দেখো মাই আঙ্কেলটা নাউন যেমন, আবার গিফটটাও নাউন। আর এই গিফটটা কেমন সেটাকে বোঝাচ্ছে, এক্সপেন্সিভ শব্দটা বোঝাচ্ছে। তাহলে নাউনের মানেকে আরও প্রগাঢ় করে তুলেছে এক্সপেন্সিভ শব্দটা। তাহলে এক্সপেন্সিভ একটা অ্যাডজেক্টিভ। রিনা ইজ এ গুড গার্ল। রিনা ভালো মেয়ে। তাহলে গার্ল নাউন, আর নাউনের মানে কি বোঝাচ্ছে, ভালো। কেমন গার্ল সে? গুড গার্ল। তাহলে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি। ভারত একটা খুব সুন্দর দেশ। গ্রেট, দেখো কান্ট্রি নাউন, নাউনের মানেটাকে কি ভালো করে বোঝাচ্ছে, গ্রেট। তাহলে গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ। পার্থ ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। পার্থ একজন বুদ্ধিমান ছাত্র। কেমন ছাত্র সে? বুদ্ধিমান। তাই জন্য ইন্টেলিজেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সি ইজ পুয়ার বাট হ্যাপি। সে গরিব কিন্তু খুশি। তো দেখো এতক্ষণ তো সব নাউন দিয়ে দেখছিলাম, এবার সি একটা প্রোনাউন এসছে। সংজ্ঞায় কি বলেছি যে নাউনের মানেও যোগ করতে পারে, প্রোনাউনের মানেকেও ভালো করে বোঝাতে পারে। তো এবার একটা প্রোনাউন দিয়ে উদাহরণ দেখছি। তো সে গরিব কিন্তু সুখী। তাহলে সে কেমন? না সে গরিব। তাহলে গরিব একটা অ্যাডজেক্টিভ। আবার দেখো হ্যাপি, সে তো সুখী বা খুশি। সে কেমন? সে খুশি। সে কেমন? সে গরিব কিন্তু সে খুশি। তাহলে পুয়ারও যেমন একটা অ্যাডজেক্টিভ, সেই রকম হ্যাপিও এখানে একটা অ্যাডজেক্টিভ। এই সেন্টেন্সটায় তাহলে দুটো অ্যাডজেক্টিভ আছে। তারপরে আমাদের আসছে ভার্ব। সবচেয়ে বেশি ইংলিশে যেটা ব্যবহার হয়, আর ছোটোবেলায় অনেক ছাত্রছাত্রী বাংলা থেকে ইংলিশ শেখার সময় যেটা ভুল করে, তারা সেন্টেন্সে ভার্ব লেখে না অনেক সময়। কারণ বাংলায় আমরা কি অনেক সময় ক্রিয়া বাদে বাক্য বলে থাকি। যেমন ধরো বাংলায় আমার নাম নিখিল, এই বাক্যটা যদি আমি ইংলিশে করি কি হবে? মাই নেম নিখিল। কিন্তু ইংরাজিতে বললে এটা ভুল, এখানে একটা ভার্ব লাগবে, আর সেই ভার্বটা কি? ইজ। মাই নেম ইজ নিখিল। তো a verb is a word used to express an action, performance or state. এই ভার্ব বা ক্রিয়াগুলো হচ্ছে এমন একটা শব্দ যেগুলো কোনো কাজ বোঝাতে, কোনো অবস্থা বোঝাতে, কিংবা কোনো পারফরমেন্স বোঝাতে, মানে সে কি করলো না করলো এইসব বোঝাতে ব্যবহার হয়। প্রথম এক্সাম্পলটা আমি বুঝিয়ে দিচ্ছি। আই বট এ নিউ বুক ইয়েস্টারডে। আমি গতকাল একটা নতুন বই কিনেছিলাম। কি করেছিলাম? ভার্বের মাধ্যমে কোনো কাজ করতে হবে বা কোনো অবস্থা বোঝাতে হবে। তো বট
কিনেছিলাম, এটা হচ্ছে এখানে ভার্ব। এবার ভিডিওটাকে পজ করো, বাকি সেন্টেন্সগুলো থেকে কোনটা ভার্ব আইডেন্টিফাই করার চেষ্টা করো, তারপর আমি বলে দেব। নিখিল গোজ টু স্কুল ডেলি। নিখিল প্রত্যেক দিন স্কুলে যায়। তাহলে সে কি করে না যায়, স্কুলে যায়, তাহলে গোজ এটা হচ্ছে ভার্ব। মুম্বাই ইজ এ বিগ সিটি। এবার এই সেন্টেন্সটার ভার্বটা একটু অন্য রকমের। কি বলছে, মুম্বাই হলো একটা বড় শহর। এখানে মুম্বাই হলো, তাহলে মুম্বাইকে এখানে অবস্থা বোঝাচ্ছে। এই যে বলেছে এক্সপ্রেশন, অ্যাকশন, পারফরমেন্স অর স্টেট, তাহলে অবস্থা বোঝাচ্ছে, সেটা হচ্ছে ইজের মাধ্যমে হলো এই জিনিসটা বোঝাচ্ছে, সেই কারণে ইজ একটা পার্টস অফ স্পিচ। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে এখানে রাইজেস ওঠে, সূর্য ওঠে, এটা হচ্ছে ভার্ব। আর আগের সেন্টেন্সটায় কি ছিল, ইজ বললাম, ইজ হচ্ছে একটা ভার্ব। মুম্বাই ইজ এ বিগ সিটিতে ইজ, আর দ্য সান রাইজেস ইন দ্য ইস্টে রাইজেস। আই স অ্যান এলিফেন্ট ইয়েস্টারডে। এবার স এটার মাধ্যমে দেখেছে, তাহলে সটা হচ্ছে ভার্ব। এইবার দেখো ইজ এটার মাধ্যমে হলো বোঝাচ্ছে, আর অন্যান্য ভার্বগুলোর মাধ্যমে মানে বোঝাচ্ছে। এইরকমভাবেই ভার্বকে দুটো ভাগে ভাগ করা যায়। সেইগুলো আমরা যখন ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন পড়ব।